হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ফোনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে Realme Narzo 50i। এটা অনেকদিন পরই ভিডিও বানাচ্ছি, কারণ মাঝখানে কিছু প্রবলেম হওয়ার জন্য ভিডিও বানাতে পারিনি। তো আজকে যে ভিডিওটা করব, যেটা যে টপিকটা নিয়ে বা যে ফোনটার উপরে, সেটা হচ্ছে Realme Narzo 50i। এই ফোনটার ইউএসবির কানেকশন, মানে চার্জিং এর কানেকশন, সেটা দেখবো। আর ডেটা কানেকশন গুলো কোথায় কোথায় থাকে কি না থাকে সেটা কমপ্লিটলি দেখবো। তো প্রথমে আমরা চার্জিং কানেকশনটা দেখি। তো এটা ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করব। কোন কম্পোনেন্ট গুলোকে আমরা রিপ্লেস করতে পারি, কোন কম্পোনেন্ট গুলোকে কি করতে হবে, প্রবলেম হতে পারে, তো সেগুলো নিয়েও আলোচনা করব। তো ভিডিওটা দেখবে প্রথম থেকে। তো এখানে দেখো, এইখানে যে দুটো বোর্ড দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইড বলতে কি, এটা বোর্ডের যেটা ক্যাবিনেটের মধ্যে মানে আহ, যে বডিটা থাকছে, মেইন বডির মধ্যে আটকানো থাকছে, এই দিকটা বডির দিকে থাকছে, আর এইটা হচ্ছে গিয়ে পেছন দিকে থাকছে। তো এই যে বডিটা আছে, এটার মধ্যে আমাদের এইটা হচ্ছে ফ্লেক্সের কানেক্টর, যেটা আমাদের সাববোর্ড থেকে আসছে। সাববোর্ড থেকে মেইন বোর্ডের যে কানেক্টরটা থাকে, যে ফ্লেক্স দিয়ে কানেকশন করা হয়, সেটা হচ্ছে এই কানেক্টরটা। তো এখানে আমাদের চার্জিং এর কানেকশন থাকবে। তো এখানে এই যে দু সাইডে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি, সোল্ডারিং পয়েন্ট আছে। তো এই যে পয়েন্ট দুটো, এই পয়েন্ট দুটো হচ্ছে আমাদের চার্জিং এর কানেকশন। এবং এখানে যে গোল ডটটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের ভিভাস পয়েন্ট। তো আমরা এখান থেকেও কানেকশন করতে পারি, অথবা এখান থেকেও আমরা কানেকশন করতে পারি। তো প্রথমে যখনই আমাদের চার্জ হয় না, তো প্রথমে আমাদের যে জিনিসটা করার থাকে সেটা হচ্ছে কি, এখানে যে ফ্লেক্সটা কানেক্ট করা থাকছে, সেই ফ্লেক্সটার এই দু প্রান্তে আমাদের ভোল্টেজ চেক করতে হয়, যে এখানে ভোল্টেজ আসছে কিনা। তো এখানে যদি ভোল্টেজ না আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের সাববোর্ডের প্রবলেম হতে পারে, বা যে ফ্লেক্সটা কানেক্ট করা থাকে সেই ফ্লেক্সের প্রবলেম আসতে পারে। তো এটা আগে আমাদের ফার্স্ট চেক করে নিতে হয়। তারপরে কি আছে, যে জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে, এখান থেকে যখন ফ্লেক্সটা কানেক্ট করবো, ফ্লেক্স কানেক্ট করার পরে আমাদের এই পয়েন্ট, যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটার মধ্যে আমাদের ভোল্টেজ আসছে কিনা। এখানে ভোল্টেজ কিন্তু 4.5 থেকে আমাদের 9 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ আসতে পারে। তো এই ভোল্টেজটা থাকতে, এখানে মিনিমাম ভোল্টেজ যেটা 4.5 থেকে 5 ভোল্টের মধ্যে ভোল্টেজ থাকবে। তো এই ভোল্টেজটা আসছে কিনা আমরা এখান থেকে খেয়াল করে নেবো। যদি ভোল্টেজটা এখানে না আসে, সেক্ষেত্রে কি আছে, আমাদের ফ্লেক্সের প্রবলেম আসতে পারে, সাববোর্ডের প্রবলেম আসতে পারে, আর এখানে যে কানেক্টর থাকে সেই কানেক্টরটার প্রবলেম আসতে পারে, সোল্ডারিং এর প্রবলেম আসতে পারে। কারণ অনেক সময় আমরা কি আছে, কানেক্টরটার মধ্যে যখন আমরা ফ্লেক্সটা কানেক্ট করি, তো সেক্ষেত্রে কি আছে, ফ্লেক্সটাকে অনেক প্রেসার দিয়ে আটকায়। তো সেক্ষেত্রে অনেক সময় এখানকার এই কানেক্টরটা ভেঙে যেতে পারে, কারণ প্লাস্টিক, এই কানেক্টরটা পুরোটাই প্লাস্টিকের হয়। তো এখানে যদি আমরা ভোল্টেজটা পেয়ে যাই, তো ভোল্টেজ পাওয়ার পর তারপরে কোথায় যেতে হবে, এখান থেকে ভোল্টেজ যদি পেয়ে যায়, সেক্ষেত্রে তারপরে আমাদের যেটা চেক করতে হবে সেটা হচ্ছে আমাদের বোর্ডের উল্টো দিকে। এখানে এখানে কোথায় আসছে, এখানে ওই চার্জিং মেন যে আমাদের ফ্লেক্সটা থেকে, যে চার্জিং কানেক্টর থেকে উল্টো দিকে এখানে কানেকশনটা আসছে। তো এখানে এই যে P24 যেটা দেখতে পাচ্ছি, P24004, এটা অনেকটা, কিন্তু এটা একটা ডায়োড। ঠিক আছে, এটা একটা ডায়োড। এটা যদি কখনো খারাপ হয়ে যায়, তো সেক্ষেত্রে এটাকে আমরা রিমুভ করতে পারি, তুলে ফেলতে পারি। ঠিক আছে, নতুন বসানোর দরকার নেই, এটাকে তুলে ফেললে পারেই হবে। এবার এখান থেকে কানেকশনটা আসছে কোথায়, এখান থেকে এখানে একটা ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটরটা অনেক সময় শর্টেজ হওয়ার জন্য কিন্তু আমাদের চার্জিং ভোল্টেজটা ইনপুট হয় না। তো এই ক্যাপাসিটর শর্টেজ হলে মেনলি কি হবে, এই ক্যাপাসিটরটা যদি কখনো শর্টেজ হয়, তো সেক্ষেত্রে কি আছে, ভি বাস পয়েন্টে যখন আমরা চেকিং করব, ফ্লেক্স লাগানো কন্ডিশনে আমরা কানেক্টরের মধ্যে যখন ভোল্টেজটা চেক করব, তখন কিন্তু এখানে আমাদের কোনো রকম কোনো ভোল্টেজ পাওয়া যাবে না। ঠিক আছে, কানেক্টরের ওখানে কোনো রকম কোনো ভোল্টেজ পাবো না। তো যখনই ভোল্টেজ পাবো না, তখন আমাদের বুঝে নিতে হবে যে এই কানেক্টরটা থেকে প্রবলেম, এই ক্যাপাসিটরটা থেকে প্রবলেম আসতে পারে। মানে আমরা যখন শুধু ফ্লেক্সটাকে চেক করছি তখন ভোল্টেজ পাচ্ছি, কিন্তু যখনই আমরা ফ্লেক্সটাকে বোর্ডের সঙ্গে কানেক্ট করে ভোল্টেজ চেক করব, তো সেক্ষেত্রে যদি ভোল্টেজ না পাই, তো সেক্ষেত্রে প্রবলেমটা কোন কোন জায়গা থেকে আসতে পারে, এখানে এই ডায়োডটা থেকে আসতে পারে, এখানে এই ক্যাপাসিটরটা থেকে আসতে পারে, এখানে আরো দেখো অনেকগুলো ক্যাপাসিটর লাগানো আছে, 1 2 3 4টে ক্যাপাসিটর। এই 4টে ক্যাপাসিটর থেকেও কিন্তু আমাদের এই প্রবলেমটা আসতে পারে। তো এখান থেকে কানেকশনটা যাচ্ছে কোথায়, এখান থেকে কানেকশন যাচ্ছে এই হয়ে আমাদের এই ওবিপি আইসিটার মধ্যে। ঠিক আছে, তো এই ওবিপি আইসিটাকেও কিন্তু আমাদের চেকিং করতে হবে। এবার দেখা গেল, এখান থেকে আমি যখন এখানে চেক করছি, তখন এখানে ভোল্টেজ পাচ্ছি না, কিন্তু আমাদের এই ক্যাপাসিটর মাথাগুলোতে ভোল্টেজ আছে।
তো সেক্ষেত্রে বুঝতে হবে সেটা হচ্ছে কি এখানে যে এই ওভিপি আইসিটা রয়েছে, এই ওভিপি আইসিটা কিন্তু আমাদের খারাপ হতে পারে। যদি ওভিপি আইসিটা কখনো খারাপ হয়, তো সেক্ষেত্রে আমাদের এই ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ থাকবে, কিন্তু এই ক্যাপাসিটরে কখনো কোনো ভোল্টেজ কিন্তু থাকবে না। তো সেক্ষেত্রে কি আছে, আমাদের বুঝে নিতে হবে এই ওভিপিআইসিটা খারাপ আছে। তো সেক্ষেত্রে ওভিপিআইসি পাল্টাতে পারি, বা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কিন্তু আমরা জাম্পার করে দিতে পারি। এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটা আমরা জাম্পার করে দিতে পারি, বা এই ক্যাপাসিটর থেকে আমরা এখানে এই ক্যাপাসিটর গুলোর মধ্যে যে কোনো একটা ক্যাপাসিটরের মধ্যে আমরা জাম্পার করতে পারি, বা ভি বাস থেকে সরাসরি একটা জাম্পার আমরা এই ক্যাপাসিটরের মাথায় করে দিতে পারি। তো সেক্ষেত্রে কি আছে, ক্যাপাসিটরের ভোল্টেজ চলে আসবে। এখান থেকে কোথায় যাচ্ছে, এখান থেকে এই ক্যাপাসিটরটার মধ্যে ভোল্টেজ যাচ্ছে। তো অনেক সময় কি হয়, এই ক্যাপাসিটর গুলো এখানে যতগুলো ক্যাপাসিটর আমরা দেখতে পাচ্ছি, যেমন এই একটা ক্যাপাসিটর রয়েছে, এই একটা ক্যাপাসিটর রয়েছে, এই একটা ক্যাপাসিটর রয়েছে, এখানে এতগুলো ক্যাপাসিটর রয়েছে। এই ক্যাপাসিটর গুলো যদি কখনো কোনো রকম ভাবে শর্টেজ হয়, তো সেক্ষেত্রে কিন্তু ভি বাসে ভোল্টেজ পাওয়া যাবে না। মানে আমরা সবকিছু কানেক্টর ভালো দিচ্ছি, সাববোর্ড ভালো দিচ্ছি, ফ্লেক্স ভালো দিচ্ছি, তারপরেও আমাদের ভি বাসের মধ্যে কোনো রকম কোনো ভোল্টেজ আসছে না। তার মানে বুঝে নিতে হবে এখানে যে ক্যাপাসিটর গুলো রয়েছে, এই ক্যাপাসিটর গুলো থেকে কিন্তু আমাদের শর্টেজ আসছে। ক্যাপাসিটর এবং ডায়োড, যেমন এই ডায়োডটা রয়েছে, এই ক্যাপাসিটর রয়েছে, এই ক্যাপাসিটর রয়েছে, এগুলো থেকে সমস্যা আসতে পারে। এবার দেখা গেলো এই ওভিপিআইসির এপাশে ভোল্টেজ আছে কিন্তু এপাশে ভোল্টেজ নেই, তার মানে আমাকে বুঝে নিতে হবে ওভিপিআইসি প্রবলেম হচ্ছে। বুঝতে পারা গেল কি, এটা হচ্ছে আমাদের পুরো চার্জিং এর ইনপুট ভোল্টেজটা। এরপর ইনপুট ভোল্টেজ ঠিক আছে, তারপরেও আমাদের চার্জ হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি দেখবো, ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিন্তু তবুও চার্জ হচ্ছে না, তখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি, যে এই চার্জার লাগানো কন্ডিশনে এখানে যে ভিবাসের পয়েন্ট রয়েছে, এখানে দেখে যে এটা হচ্ছে ভিপিএইচ পয়েন্ট, সরি এটা ভিবাসে ভিপিএইচ এর যে পয়েন্ট রয়েছে, এখানে এই যে এখানে থেকে এই যে ক্যাপাসিটর গুলো এই যে জিনিসটা রয়েছে, তো এখানটায় আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি, এই যে লাইনের মধ্যে যে জিনিসগুলো রয়েছে, মানে এখানে একটা ক্যাপাসিটর রয়েছে, এখানে একটা কয়েল রয়েছে, এখানে একটা ডায়োড রয়েছে, এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটর গুলোতে আমাদের ভিপিএইচ যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা, বা ভিপিএইচ ভোল্টেজটা আসছে কিনা। এখানে ভোল্টেজটা কিন্তু মিনিমাম 3.7 আসতেই হবে। ঠিক আছে, 3.7 না আসলে পরে আমাদের কিন্তু চার্জ হবে না। তো এই ভিপিএইচ যে পয়েন্টটা বা ভিপিএইচ যে কানেকশনটা আমরা দেখতে পাচ্ছি, ভিপিএইচ এর যে লাইনটা আছে, এই লাইনটার মধ্যে আমাদের ভোল্টেজ আসছে কিনা। তো যদি এখানে ভোল্টেজটা না আসে, সেক্ষেত্রে কিন্তু আমার চার্জ হবে না। তো আমরা কি দেখবো, যদি চার্জ না হয় বা ভিপিএইচ ভোল্টেজ না আসে, তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কি, এই যে ভিপিএইচ যে কানেকশনটা আছে বা ভিপিএইচ এর যে ক্যাপাসিটর গুলো আছে, এখানে ডায়োড আছে, এইগুলো জিনিস শর্ট হয়েছে কিনা। কারণ অনেক সময় অনেক বোর্ড দেখতে পাওয়া যায় যেগুলো কি আছে, রাতে চার্জে বসিয়েছিলাম, সকালবেলায় উঠে দেখছি যে আমাদের ফোন অন হচ্ছে না, বা চার্জ হচ্ছে না কোনো কারণবশত। তো সেক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় যেটা হচ্ছে কি, যদি সেট অন না হয় সেক্ষেত্রে আমাদের ভিপিএইচ লাইনটা শর্ট হয়ে যায় অনেক সময়। আর যদি যে চার্জ হয় না, তো সেক্ষেত্রে কি আছে, এই যে এখানে কয়েল দেখতে পাচ্ছি, এই কয়েলটা কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে। এটা একটা বুস্টিং কয়েল, এই সরি এটা একটা বাক কয়েল। এখানে কিন্তু আমাদের কয়েলটাকে চেঞ্জ করতে হয়, এই কয়েলটা কিন্তু জাম্পার হবে না। কিন্তু ক্যাপাসিটর এবং ডায়োড যদি শর্টেজ হয়, সেক্ষেত্রে ক্যাপাসিটর এবং ডায়োড গুলোকে আমরা রিমুভ করতে পারি, নতুন বসানোর কোনো দরকার নেই। এটা দেখা গেলো ভিপিএইচ লাইন জেনারেট হচ্ছে, তারপরেও চার্জ হচ্ছে না। তো সেক্ষেত্রে কি দেখতে হবে, সেক্ষেত্রে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে আউটপুট ভোল্টেজ, এই আউটপুট ভোল্টেজ কোথায় আছে, আউটপুট ভোল্টেজ এই দুটো পয়েন্ট থেকে বেরোচ্ছে, বেরিয়ে এখানে এই ক্যাপাসিটর, এখানে এই ক্যাপাসিটর, এখানে এই ক্যাপাসিটর গুলো হয়ে এখানে একটা ডায়োড, এখানে একটা ডায়োড হয়ে সোজা চলে যাচ্ছে আমাদের ভি ব্যাটের মধ্যে। তো আমাদের এই জিনিসটা দেখতে হবে যে এখানে ভোল্টেজটা পাচ্ছি কিনা। এবার দেখা গেলো ইনপুট ভোল্টেজ আর ঠিক আছে, ভিপিএইচ ঠিক আছে, এখানে আউটপুট নেই। সেক্ষেত্রে কি যে বেরোচ্ছে বলে দিয়ে এই দুটো পিন দিয়ে, এই দুটো পিনে যদি ভোল্টেজ না থাকে, তাহলে বুঝে নিতে হবে আইসি থেকে সমস্যা হচ্ছে। এবার দেখা গেলো ভিপিএইচ আমাদের সবকিছু লাইন ওকে আছে, সবকিছু ঠিক আছে, তারপরে ভিপিএইচ জেনারেট হচ্ছে, সেক্ষেত্রে প্রবলেম আইসি থেকে আসতে পারে। তো এই জিনিসগুলোকে কিন্তু আমাদের সঠিকভাবে চেক করতে হবে যে ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিনা, আউটপুট ভোল্টেজ ঠিক আছে কিনা, ভিপিএইচ ঠিক আছে কিনা, এগুলো দেখে নিতে হবে। তো এখান থেকে এই ভোল্টেজটা যায় কোথায়, এখান থেকে এই ভোল্টেজটা যায় আমাদের সোজা ভিভ্যাটের মধ্যে। ভিভ্যাটের কানেকশন কোনগুলো, এখানে এই দুটো পয়েন্ট রয়েছে ভিভ্যাটের পয়েন্ট। অনেক সময় কি এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ থাকে কিন্তু ব্যাটারি কানেক্টরের ভোল্টেজ থাকে না, সেক্ষেত্রে ব্যাটারি কানেক্টর ভেঙে যেতে পারে। এগুলো জিনিসকে আমাদেরকে খেয়াল করতে হবে। আশা করি বুঝতে পারলো চার্জিং কানেকশনটা। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ব্যাটারির আইডি এবং টেম্পারেচার লাইন। এখানে দেখো, এখানে আমাদের এই যে এই অরেঞ্জ কালারের যে লাইনটা রয়েছে, এটা হচ্ছে আমাদের ব্যাটারির আইডি লাইন। তো এই যে আইডি লাইনটা কোথায় আছে, আইডি লাইনটা এখান থেকে সেটা চলে যাচ্ছে কিন্তু আমাদের এখান থেকে সোজা আসছে, কোনো কম্পোনেন্টকে কিন্তু টাচ করেনি, সোজা চলে যাচ্ছে আমাদের এই পাওয়ার আইসির মধ্যে। বোঝা গেলো, এখানে যে আইডি লাইনটা আছে, এই আইডি লাইনটা কিন্তু আমাদের কানেক্টেড আছে
পাওয়ার আইসির সঙ্গে। অনেক সময় অনেক অনেক ফোনের মধ্যে দেখতে পাই যেটা কি আইডি লাইনটা আমাদের থাকে হচ্ছে কি ডিসি টু ডিসি কনভার্টার আইসির সঙ্গে। এখানে আমাদের কিন্তু একটা রেজিস্টার লাগানো রয়েছে। অনেক সময় কি আছে এই রেজিস্টারটা কেটে যায়, তো সেই ক্ষেত্রে রেজিস্টারটা কেটে গেলে পরে আমরা এখানে কিন্তু আইডি লাইনে কোনো রকম কোনো রেসপন্স পাই না। তো এই জিনিসটাকে খেয়াল করতে হবে যখনই আমরা বোর্ডটাকে চেক করবো। বোর্ডটা চেক করার সময় যদি আইডি লাইন কাজ না করে বা আইডি লাইনটা আমরা কোনো রকম কোনো ভ্যালু না পাই, জিআর ভ্যালু না পাই, তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এই যে রেজিস্টারটা লাগানো আছে এই রেজিস্টারটা সঠিক আছে কিনা। এই রেজিস্টারটা যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের আইডি লাইনে কোনো রকম কোনো রেসপন্স আসে না, এটাকে দেখতে হবে। নেক্সট হচ্ছে টেম্পারেচার লাইন। এইটা হচ্ছে টেম্পারেচার লাইন। তো টেম্পারেচার লাইনটা কোথায় থাকছে? টেম্পারেচার লাইন এখান থেকে এসে এখানে একটা রেজিস্টার হয়ে আমাদের যাচ্ছে কোথায়? সোজা পাওয়ার আইসির মধ্যে। এই যে পাওয়ার আইসিতে মাঝখানে কিন্তু কোনো কম্পোনেন্ট নেই, দুটো রেজিস্টার রয়েছে। তো যদি কখনো টেম্পারেচার এবং আইডি লাইনের ফল্ট হয় সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এখানে বোর্ডের ব্যাক সাইডটায় যে রেজিস্টার দুটো রয়েছে সেই রেজিস্টার দুটো ঠিক আছে কিনা। নেক্সট হচ্ছে ডেটা লাইন। এখানে এই যে ডেটা লাইন এই দুটো পয়েন্টের সঙ্গে রয়েছে, এটা ইউএসবি ডিএমডিপি যে লাইনটা রয়েছে, এখান থেকে এই দুটো লাইন যাচ্ছে কোথায়? এখানে এই দুটো গোল গোল পয়েন্ট রয়েছে, এই পয়েন্ট টেস্ট পয়েন্ট রয়েছে, টেস্ট পয়েন্ট হয়ে এখানে দুটো এই চারটে ডায়োড আছে, চারটে ডায়োড হয়ে এই কানেকশনটা সোজা চলে যাচ্ছে কিন্তু আমাদের পাওয়ার আইসির মধ্যে। এবার পাওয়ার আইসি থেকে আবার এই দুটো লাইন কিন্তু আবার যাচ্ছে সোজা সিপিইউতে এখানে। তো সুতরাং আমাদের এই দুটো জিনিসকে কিন্তু খেয়াল করতে হবে যে সিপিইউর এই দুটো পয়েন্টের সঙ্গে আমাদের এটার কানেকশন আছে কিনা এবং এখানকার সঙ্গে আমাদের এই ডায়োডগুলো সঠিকভাবে কাজ করছে কিনা। কারণ অনেক সময় কি আছে যদি ইউএসবি কাজ না করে সেক্ষেত্রে আমাদের এই কম্পোনেন্ট কটাকে চেক করতে হবে। কম্পোনেন্ট কটা চেক করার পর যদি কম্পোনেন্টগুলো ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাওয়ার আইসিতে তুলে এই যে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি এই দুটো পয়েন্টের মধ্যে কিন্তু আমাদের চেক করতে হবে এখানে আদৌ কানেকশন আছে কিনা। যদি কানেকশন না থাকে তখন সিপিইউ তুলে রিভলভ করতে হবে, পাওয়ার আইসিকে রিভলভ করতে হবে, তারপরে গিয়ে আমাদের কানেকশনটা কাজ করবে। বুঝতে পারা গেল? তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম ইউএসবির কমপ্লিট কানেকশন এবং ব্যাটারি কানেক্টরের কমপ্লিট কানেকশনটা। আশা করি প্রত্যেকটা কানেকশন বুঝতে পারা গেছে। যদি বুঝতে না পারা যায় সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। আমি জিনিসগুলো বিস্তারিতভাবে আলোচনা করে দেবো এবং কমেন্টের জিনিসগুলো লিখে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন থাকলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবে।